আসনে যদি একজন নারীকে ইলেকশন করতে হয়, এইটা আসলে নারীকে রাজনীতিতে আগ্রহী করে তোলার পরিবর্তে তার উপর একটা জুলুম চাপায় দেয়া। নারীকে সংরক্ষিত আসন দিয়ে অপরচুনিটি বাড়ালে যেটা হবে, দলগুলো তাদের মধ্যে যে কয়জন অ্যাক্টিভ নারী আছে সেখানে ঢুকিয়ে দিবে। সো নারীরা মেইনস্ট্রিম রাজনীতিতে আসলে আর আসবে না। যে দলীয় প্রধানরা এককভাবে মনোনীত করছেন, এখানে ভোটারদের কোনো রিফ্লেকশন নাই, এখানে কোনো জবাবদিহিতা নাই, এখানে যোগ্য নারীদের প্রতিনিধিত্ব নাই যারা সত্যিকার অর্থে পলিসি মেকিং এ আগ্রহী এবং রাজনীতিতে আগ্রহী বা পলিসি মেকিং এ বোঝেন। নারীদেরকে যদি আমাদের সরাসরি মেইনস্ট্রিম রাজনীতিতে আনতে হয়, তাহলে ধীরে ধীরে নারী লিডারশিপকে এভাবে গ্রো করাতে হবে যাতে করে তারা যেকোনো ইলেকশন দেন। খালেদা জিয়া একটা ভালো এক্সাম্পল। আরো নারীরা এরকম ছিল যে ইভেন খালেদা জিয়া তো ৫টা আসনে ইলেকশন করলে ৫ জায়গাতেই ইলেক্টেড হয়ে আসতেন। এই প্রস্তাবনাটা আমার কাছে সমস্যাজনক মনে হয় এই জন্য যে এখন যে নারীরা আছেন সংসদে বা ছিলেন অতীতে, তারা অনেকেই এটা বলেছেন যে আমাদেরকে খোঁটা দেয়া হয়, তোমরা তো কোটার নারী, তোমরা এত কথা বলো কেন? এই ধরনের একটা কথা আসছে কিন্তু আলোচনায়। ধন্যবাদ ডক্টর নকিবুর রহমান আমাকে ইনভাইট করার জন্য, এবং এইচআরটিভি-কে ধন্যবাদ এরকম একটা বার্নিং ইস্যুতে এই ওয়েবিনারটা আয়োজন করার জন্য। আমি খুবই ধন্য মনে করছি বিজ্ঞ প্যানেলিস্টদের সাথে থাকতে পেরে। তো যে প্রশ্নটা আসলে আলোচনাটা আমি শুরু করতে চাই যে সংরক্ষিত আসনটা আমরা কেন ইন্ট্রোডিউস করেছি। যেমন স্বাধীনের পরপর আমরা ১৫টা সংরক্ষিত আসন নারীদের জন্য নির্ধারণ করেছি। তো এটার মূল উদ্দেশ্যটা আমরা যদি চিন্তা করি যে এটা হচ্ছে যে নারীরা যেহেতু তুলনামূলক রাজনৈতিক অংশগ্রহণে পিছিয়ে আছে বা পলিসি মেকিং এ, সো এটার উদ্দেশ্য হচ্ছে যে রাজনীতিতে নারীর অংশগ্রহণ এবং পলিসি মেকিং এ নারীর অংশগ্রহণ বাড়বে বা নারীদের প্রতিনিধিত্ব, নারী সমাজের প্রতিনিধিত্ব থাকবে ডিসিশন মেকিং এ। কিন্তু ওভার দ্য টাইম আমাদের রিয়েলাইজেশন হচ্ছে যে যে উদ্দেশ্যে আমরা সংরক্ষিত নারী আসন রেখেছি তা আসলে পূরণ হচ্ছে না। দেখা যাচ্ছে দলীয় বিবেচনায় যেহেতু দলীয় প্রধানের হাতে এই পাওয়ারটা থাকছে সিলেকশনের ক্ষেত্রে, তো যথাযথ নারীদের প্রতিনিধিত্ব না হয়ে এখানে দলীয় আত্মীয় স্বজন কোটায় নানাভাবে নারীরা আসছে, এবং অনেক এনাফ যোগ্যতা সম্পন্ন নারীরা না আসার কারণে দেখা গেছে কেউ বাংলা রিডিং পড়তে পারছে না, সংসদে গিয়ে কি ধরনের পলিসিতে গাইড করবে। মমতাজের মতো শিল্পীরা আসছে, এটা নিয়ে অনেকে সমালোচনা করছে যে আমরা যে উদ্দেশ্যে নারীর প্রতিনিধিত্ব চাচ্ছি তা তো আসলে হচ্ছে না। তো নারীর প্রতিনিধিত্ব যে হচ্ছে না, এটার সমাধান হিসেবে আমরা কি করছি যে আমরা স্বাধীনের পরে ১৫ ছিল, তারপর ৮৬-তে ৩০টা আসন করলাম, ২০০২-এ ৪৫, ৯ এসে এটা ৪৫ থেকে ৫০ হয়েছে, এখন আবার ১০০ করার দাবি আসছে। সো যে কোনো ধরনের অ্যাফার্মেটিভ অ্যাকশনের একটা সানডে ক্লজ থাকে যে আমরা কবে এটা ফেজ আউট করবো, যে কোনো কোটা সিস্টেমের জন্য পজিটিভ অর্থে, ডিসক্রিমিনেশনের অর্থে। কিন্তু আমরা কোনো সানডে ক্লজ রাখছি না, আমরা বরং দিনে দিনে বাড়িয়ে যাচ্ছি। যে আমরা সমস্যাটাকে মনে করছি কি, যেহেতু নারীর প্রতিনিধিত্বটা সঠিকভাবে হচ্ছে না, এবং আমরা যে আশা করছি নারীর প্রতিনিধিত্ব হবে, নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়বে ওভার দ্য টাইম, বা পলিসি মেকিং এ নারীর স্ট্রং ভয়েস থাকবে, সেটা থাকছে না। তো এটার এটার সমাধান হিসেবে যেমন সাম্প্রতিক সময়ে যে সমাধানগুলো আলোচনা আসছে, যে নারী কমিশন বলছে ৩০০ আসনে একজন নারী একজন পুরুষ করে ৬০০ এমপি নির্বাচন করার ব্যাপারে, যেটা অনেকেই রিজেক্ট করে দিয়েছে যে এটা কোনো সঠিক প্রস্তাবনা না, এখানে কনফ্লিক্ট বাড়বে। আবার একটা প্রস্তাবনা আসছে যে সরাসরি নির্বাচন করা, ৩ আসনে একজন নারী নির্বাচন করা, সেটা নিয়েও পক্ষে বিপক্ষে আলাপ আসছে যে একজন পুরুষ নির্বাচন করবে একটা আসনে, কিন্তু একজন নারীকে ইলেকশন করতে হবে ৩ আসনে, বিশাল এরিয়া নিয়ে। সেটা তার ক্যাম্পেইনের খরচ বা ক্যাম্পেইনের ক্যাপাসিটি, এগুলো নিয়ে প্রশ্ন আসছে। আরেকটা প্রস্তাবনা আসছে যেমন নির্দিষ্ট শতাংশ প্রার্থীদেরকে, জেনারেল আসনে ৩০০ আসনের মধ্যে নির্দিষ্ট শতাংশ নারীদেরকে ক্যান্ডিডেট করার ব্যাপারে, এটা নিয়ে পক্ষে বিপক্ষে আলাপ আছে। যেমন আপনি একটা রাজনৈতিক দলকে ফোর্স করছেন যে আপনার এতজনকে নারী হিসেবে ক্যান্ডিডেট দিতে হবে, যেখানে হয়তো আমাদের অন দ্য গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে যে আমাদের ফিল্ড গুলো সেটার জন্য প্রস্তুত না, বা আমাদের পাইপলাইনে যে নারী নেতৃত্ব আসা দরকার সেটা এখনো রেডি না। তো আমি যেটা ফোকাস করতে চাই যে আসলে আমাদের সমস্যাটা আইডেন্টিফাই করতে হবে যে অরিজিনালি আসলে কি সমস্যা হচ্ছে। সেটা কি আসলে শুধুই সংখ্যা বাড়িয়ে সমাধান করা সম্ভব? আমাদের সমস্যা হচ্ছে যে দলীয় প্রধানরা এককভাবে মনোনীত করছেন, এখানে ভোটারদের কোনো রিফ্লেকশন নাই, এখানে কোনো জবাবদিহিতা নাই, এখানে যোগ্য নারীদের প্রতিনিধিত্ব নাই যারা সত্যিকার অর্থে পলিসি মেকিং এ আগ্রহী এবং রাজনীতিতে আগ্রহী বা পলিসি মেকিং এ বোঝেন। এবং আরেকটা কথা আসছে যে এখানে তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয় না। তাদেরকে অনেকটা গেস্ট হিসাবে বিবেচনা করা হয় যে, "তোমরা তো কোটায় আসছো, তোমরা হচ্ছে সংসদের গেস্ট। পলিসি মেকিং এ এত কথা তোমাদের বলা দরকার নাই।" বা কোন একজন পুরুষ এমপিকে নমিনেশন দিতে পারে নাই দল, তার স্ত্রীকে এমপি বানিয়ে তাকে জাস্ট দলীয় আনুগত্যটা আদায় করা হচ্ছে। তো আমি যেটা প্রস্তাব করেছি এই সমস্যাটার সমাধান কিভাবে হবে? যে আমার মতামত হচ্ছে যে আমাদের
আমি ৩ টা স্পেসিফিক মতামত আমার ডেইলি স্টারের কলামটাতে আমি বলেছিলাম যে, নারী ভোটের নারীদের প্রতিনিধিত্ব যদি আমরা সঠিকভাবে নিশ্চিত করতে চাই এবং যথাযথ নারীদেরকে আমরা সেখানে পৌঁছাতে চাই, যারা ভূমিকা রাখতে পারবে। নাম্বার 1 হচ্ছে যে, নারীদের ভোটের ভিত্তিতে সংসদীয় আসন নির্ধারণ করা। কতটা আসন কোন দল পাবে। এখন যেমন হচ্ছে যে কতটা পুরুষ সংসদ সদস্য জিতে আসছে একটা দল, তার ভিত্তিতে তারা সেই পরিমাণ নারী আসন পাচ্ছে। এতে করে জাস্ট কতটা আসন কে জিততে পারছে তার রিফ্লেকশনটা হচ্ছে। কিন্তু নারীদের ভোটের কোনো রিফ্লেকশন হচ্ছে না। আমার মতামত হচ্ছে যে একটা দল যত শতাংশ নারী ভোট পাবে, সংসদে সে ততগুলো আসন পাবে। এতে করে যেটা হবে যে নারীদের ভোটের গুরুত্ব বাড়বে। কোন দল যদি আগে থেকে মনে করে যে নারীদের কাছে আমার যাওয়া দরকার নাই, পুরুষ ভোট হলেই আমার চলবে। এখন সে নারীর কাছে যেতে হবে যে নারী ভোটের ভিত্তিতে আমি সংসদে নারী আসন পাবো। আবার নারী ভোটের গুরুত্ব বাড়বে বলে এই দলগুলো এখন নারী বান্ধব পলিসির ব্যাপারে আগ্রহী হবে, নারীদের অধিকারের প্রশ্নে সরব হবে। যেটা আমাদের গোটা দেশের জন্য বা নারীদের জন্য স্পেশালি এটা খুবই পজিটিভ একটা সাইন হবে যে নারী বান্ধব পলিসি নিয়ে এখন সব দলগুলো কথা বলছে। নারীদের মন জয় করতে চাচ্ছে নারী ভোটারদেরকে। এবং যেহেতু নারীদের কাছে এই দলগুলো তাদেরকে যেতে হবে যে যে নারী ভোটের জন্য, এটা একই সাথে যে তারা পুরুষ ভোট কতটুকু পাবে বা কতগুলো আসন জিতবে এটাও নির্ধারণ হয়ে যাচ্ছে। কারণ নারী ভোট যে দল যত বেশি পাবে তারা একই সাথে সংসদীয় আসনও বেশি পাবে। সো নারী ভোটারদের মূল্য বাড়বে। নারী ভোটের রিফ্লেকশনটা আমরা সংসদে দেখতে পাবো যে কোন দল নারীদের কাছে বেশি জনপ্রিয়। এতে যেটা হবে, কোন দল হয়তো সংসদে কোনো আসন জিতে নাই, কিন্তু নারীদের কাছে জনপ্রিয় দল হওয়ার কারণে তার নারী প্রতিনিধি সংসদে থাকবে এবং যোগ্য নারীরা সেখানে যাবে। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে এখানে যে সিলেকশনটা যখন হচ্ছে, এই সিলেকশনটা কিন্তু কম যোগ্যতা সম্পন্ন নারীদেরকে ওখানে পাঠিয়ে দিচ্ছে, হয়তো কারো বউ, মা, খালা, নানি এরকম করে। তো এখানে আমার প্রস্তাবনা হচ্ছে যে ৩০০ আসনের জন্য দলগুলো যেমন নমিনেশন দেয় ইলেকশনের আগে নির্বাচন কমিশনের কাছে যে আমার এই হচ্ছে আমার ৩০০ জন প্রার্থী, সেম ভাবে নারী ৫০ জন প্রার্থী কারা হবে, অর্থাৎ তারা যদি ৩০০ আসনে জিতে আসে, যতগুলো আসনে তারা কন্টেস্ট করছে, সেই সমপরিমাণ নারী প্রার্থী কারা হবে তাদের দলে ৫০ জন নারী। তো আমি যদি বিএনপি ইলেকশনের আগে যদি ৫০ জন নারীদের লিস্ট নির্বাচন কমিশনের কাছে জমা দেয় যে এরা হচ্ছে আমাদের নারী, আমি এখান থেকে সিরিয়ালে নির্বাচন করব, এতে করে যেটা হবে যে জনগণ আগে থেকেই জানবে যে কোন ধরনের নারীদেরকে তারা সংসদে পাঠাবে। আমি যে ভোট দিয়ে তাদেরকে নারী ভোট দিয়ে পাঠাবো, দলের হাতে, প্রধানের হাতে আমি পাওয়ার দিচ্ছি, তাহলে সে কাদেরকে সেখানে পাঠাচ্ছে? সেখানে কি মমতাজের মতো শিল্পীদেরকে পাঠাবে, নাকি বাংলা রিডিং পড়তে পারে না এরকম কোনো আত্মীয় স্বজন কোটায় কাউকে পাঠাবে, নাকি যোগ্য নারীরা যারা রাজনীতিতে অ্যাক্টিভ, যারা পলিসি মেকিং এ অ্যাক্টিভ, এই ধরনের নারীদেরকে তারা সংসদে পাঠাচ্ছে? এই জিনিসটা এখান থেকে আগে থেকেই ভোটাররা জানতে পারবে এবং যাকে তাকে সংসদে পাঠানোর যে কালচার, এই কালচারটা কমে যাবে, জবাবদিহিতা বাড়বে এবং দলের মধ্যে নারীদের এজেন্সি বাড়বে। যে একটা দল যখন ৫০ জন নারী সিলেকশন করতে হবে, সেখানে নারীদের মধ্যে কম্পিটিশন হবে কে যোগ্যতা প্রমাণ করবে রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে। সো রাজনীতিতে নারীদের এজেন্সিটা বাড়বে। আর লাস্ট আমি যেটা বলতে চাই যে এই যে নারী এমপিদের পুতুলের মতো করে সাজিয়ে রাখা সংসদে, যে তোমরা গেস্ট, তোমাদের এখানে তেমন কোনো কিছু বলার দরকার নেই, তোমরা জাস্ট আসো, সরকারি সুযোগ সুবিধা দিচ্ছে, এই তো অনেক। এটার পরিবর্তে নারী এমপিদেরকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বা বিভাগে দায়িত্ব দেয়া, তাদের কাজে সাইন করা, যাতে করে সরাসরি কন্ট্রিবিউট করার অপরচুনিটিটা তারা পায়। তো আমি হয়তো আবার সুযোগ আসলে কথা বলবো। আমি এর মধ্য দিয়ে আমার কথা শেষ করতে চাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নকিব ভাই, অলসো ফাহিম ভাইকেও ধন্যবাদ এটা বিষয়ে আলোকপাত করার জন্য। আমি যেটা প্রস্তাব করেছিলাম এটা আসলে কোন নির্দিষ্ট আসন ভিত্তিক ইলেকশন না। এটা ফাহিম ভাই যেটা বলছেন যে এটা কাইন্ড অফ পিয়ার, বাট এটা সব ভোটের পিয়ার না, এটা হচ্ছে শুধু নারীদের ভোটের পিয়ার। সো আমি যেটা প্রস্তাব করেছিলাম যে ৩০০ আসনে, জেনারেল আসনে ভোটাররা যেভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করছেন সেটা করবেন, নারী হোক বা পুরুষ হোক, প্রার্থী যারাই থাকে। আমরা যখন সংরক্ষিত আসনের আলাপে আসছি, তখন সংরক্ষিত আসনটা আমরা নির্ধারণ করব হচ্ছে কোন দল কত বেশি নারী ভোট পেয়েছে, তারা তত বেশি আসন সংসদে পাবে। সো আমি এখানে একটু এড করতে চাই যে আমাদের আসলে এন্ড গোল কি? এই যে সংরক্ষিত আসন বা এত কিছু আমরা চিন্তা করছি, আলাপ আলোচনা করছি, আমাদের এন্ড গোল হচ্ছে যোগ্য নারীরা যেন রাজনীতিতে উঠে আসে এবং তারা যেন পলিসি মেকিং এ কন্ট্রিবিউট করে এবং ভবিষ্যতে মেইন স্ট্রিম রাজনীতিতে যেন নারীদের অংশগ্রহণ আরো বাড়ে। তো আমরা এখানে যখন আসনের কথা বলছি যে নারীদের কোনো আসন নেই, এটা একটা সীমাবদ্ধতা যে
পুরুষ এমপিদের একটা আসন আছে, নারীদের কোনো আসন নাই। এটার জন্য অনেক সময় তারা সরাসরি জনগণের সাথে কানেক্টেড হচ্ছে না বা জনগণের সুখ-দুঃখের কথাটা শুনছে না। এখানে আসলে আমরা আলাপ করছি যখন, তখন আমরা লেজিসলেটর বনাম স্থানীয় সরকারের যে আলাপ, সেই আলাপের দিকেই যাচ্ছি যে এই এমপিরা এখন স্থানীয় সরকারের কিছু কাজ করেন, উন্নয়নমূলক ডেভেলপমেন্ট কাজ করেন। সো এটার কারণে আমরা দেখছি যে পুরুষ এমপিরা সরাসরি মানুষের সাথে কানেক্টেড। তারা এলাকার উন্নয়ন কাজ করছেন, রাস্তাঘাট, পোল কালভার্ট এগুলো করছেন। নারীরা এগুলো করতে পারছে না যেহেতু তাদের আসন নাই। মূলত এই কাজগুলো তো আসলে স্থানীয় সরকারের, এগুলো তো এমপির কাজ না। এমপিদের কাজ হচ্ছে লেজিসলেশন। আমরা যদি এই জায়গায় আরো তাদের কাজ সেগ্রিগেট করতে পারি, তাহলে আসলে সংরক্ষিত নারী আসনের এমপি বনাম ওই জেনারেল আসন থেকে ইলেক্টেড হওয়া এমপি, সবার রোল কিন্তু সেম লেজিসলেশনের ক্ষেত্রে। এখন এই ডেভেলপমেন্ট প্রজেক্ট যদি আমরা এমপিদের কাজের মধ্যে অ্যাড করি, তখন এই ক্রাইসিসটা হচ্ছে। এই ক্রাইসিসটা আমরা যদি ৩ আসনে একজন এমপি ইলেকশন করি বা প্রতি আসনে একজন নারী একজন পুরুষ ইলেকশন করি, সব জায়গাতে এই ক্রাইসিসটা থাকবে। তখন ডেভেলপমেন্ট প্রজেক্টের ক্ষেত্রে নারী এমপি এবং পুরুষ এমপির মধ্যে কনফ্লিক্টটা থাকবে ৩টা আসনে একজন করে হলে। এবং ৩টা আসনে একটা যেটা ডক্টর নকিব ভাই যেটা বললেন যে ৩টা আসনে যদি একজন নারীকে ইলেকশন করতে হয়, এইটা আসলে নারীকে রাজনীতিতে আগ্রহী করে তোলার পরিবর্তে তার উপর একটা জুলুম চাপায় দেয়া। যে তোমাকে যদি এমপি হয়ে আসতে, একজন পুরুষ এমপি হতে হলে জাস্ট একটা আসনে ইলেকশন করবে। তোমাকে যদি এমপি হতে হয় তাহলে ৩টা আসনে ক্যাম্পেইন করে আসতে হবে। হুইচ ইজ অলমোস্ট ইম্পসিবল। যে ৩টা আসনে এত বড় জায়গায় আমি ইলেকশন করে আসবো, মানুষের কাছে পৌঁছবো এবং এই ৩টা আসনের মানুষের প্রতিনিধিত্ব করা, সেটাও আসলে ডেভেলপমেন্ট পারপাসে চিন্তা করলে এটা আমার কাছে মনে হয় এটা ইম্পসিবল। এজন্য আমি মনে করি যে নারীদেরকে যদি আমাদের সরাসরি মেইনস্ট্রিম রাজনীতিতে আনতে হয়, তাহলে ধীরে, ধীরে নারী লিডারশিপকে এভাবে গ্রো করাতে হবে যাতে করে তারা যেকোনো ইলেকশন দেন। খালেদা জিয়া একটা ভালো এক্সাম্পল। আরো নারীরা এরকম ছিল যে ইভেন খালেদা জিয়া তো ৫ টা আসনে ইলেকশন করলে ৫ জায়গাতেই ইলেক্টেড হয়ে আসতেন। যত বড় শক্তিশালী পুরুষ ক্যান্ডিডেটই উনার অপোজিটে থাকুক। তার মানে হচ্ছে যদি নারীরা যোগ্য হয়ে উঠে সরাসরি ইলেকশন করেই তারা আসতে পারবেন। আমাদের তো এরকম অনেক এক্সাম্পল আছে। আমি যেটা বলতে চাই যে নারী আসন, সংরক্ষিত আসন বাড়ানোর আমি কেন বিপক্ষে বলছি, যে আমাদের যে সমস্যা এটা আসলে ৫০ থেকে ১০০ আসন করে সমাধান হবে না। বরং ১০০ আসন করলে ক্ষতি যেটা হবে, আমরা বাড়াতে, বাড়াতে তো ১৫ থেকে ৫০ এ আসলাম। কিন্তু সমস্যা তো সমাধান হয় নাই। তো আমরা এখন আবারও যখন বাড়ানোর কথা বলছি, এটা আসলে সমস্যার সমাধান না করে সমস্যাটা আরো বেশি ঘনীভূত করবে। কিভাবে করবে আমি বলি। আপনি যদি নারী সংরক্ষিত আসন বাড়ান, তাহলে হচ্ছে দলগুলোর হাতে একটা অপশন তৈরি হয় যে আমার দলের আরো বেশি নারীকে আমি অ্যাকোমোডেট করতে পারবো। তখন তারা মেইনস্ট্রিম রাজনীতিতে তাদেরকে মেইনস্ট্রিম আসনগুলোতে তাদেরকে না দিয়ে তারা আর এদেরকে সংরক্ষিত আসনে ঢুকিয়ে দিবে। ওকে, আমি তো ১০০ জন সংরক্ষিত আসন অ্যাকোমোডেট করতে পারতেছি। একটা দলের মধ্যে হয়তো ১০০ জন প্রার্থী খুঁজে পাওয়া কোনো দলের জন্য কঠিন। তো আপনি যত বেশি কোটা বাড়াবেন, তত বেশি হচ্ছে দলগুলো এদেরকে মেইনস্ট্রিম রাজনীতিতে না দিয়ে বলবে, "অসুবিধা নাই। তুমি তো সংসদে আসতেই পারবা। তোমাকে আমি কোটায় ঢুকিয়ে দিচ্ছি।" এইটা মেইনস্ট্রিম রাজনীতি, আমাদের যে এন্ড গোল, এই গোলের সাথে সাংঘর্ষিক। যে আমরা নারীদেরকে মেইনস্ট্রিমে আনতে চাই, এট দ্য সেম টাইম কোটা বাড়াচ্ছি। সো আমি এই কোটার পক্ষে না। আরেকটা হচ্ছে যে কোটা আপনি যদি বাড়িয়ে দেন, আমাদের যদি নারী রাজনীতিবিদদের পাইপলাইন তৈরি না হয়, আর আপনি কোটা বাড়িয়ে দিতে থাকেন, এইটা বেসিক্যালি পুরুষদেরকেই সার্ভ করবে। আমরা ইন্ডিয়ার একজন, আমার পোস্টডক গবেষণার বিষয় হচ্ছে ইন্ডিয়ার স্থানীয় সরকারের নারী প্রতিনিধিদের নিয়ে। সো আমি ইন্ডিয়ার এই গবেষণাগুলো করতে গিয়ে আমি দেখেছি যে আপনি এই যে গ্রাম পঞ্চায়েতে যে নারীদেরকে রিপ্রেজেন্টেটিভ বানাচ্ছে, এখানে বাই ডিফল্ট অ্যাকচুয়ালি আসলে পুরুষরাই রিপ্রেজেন্টেটিভ হচ্ছেন। ইভেন কোনো জায়গায় আমরা দেখেছি যে নারী প্রতিনিধি, কিন্তু আমাদের সার্ভেতে ইন্টারভিউ তিনি দিচ্ছেন না, ওনার হাজবেন্ড দিচ্ছেন। তো বাই ডিফল্ট আসলে ওই হাজবেন্ডরা বা আত্মীয় স্বজনরাই সুবিধাটা পান। যেমন ধরেন আপনি বললেন যে 10% আপনাকে নারী আসন দিতে হবে। তখন কি হবে যে ওই ধরেন এমপি বদির পরিবর্তে সেখানে এমপি বদির বউ হাসিনা আহমেদকে ক্যান্ডিডেট করা হবে। মেয়র জাহাঙ্গীরের পরিবর্তে জাহাঙ্গীরের মাকে ক্যান্ডিডেট করা হবে। কিন্তু পাওয়ারটা পুরুষের হাতেই রয়ে যাচ্ছে। কারণ আমাদের পাইপলাইনে তো নারী পলিটিশিয়ান তৈরি করার যে প্রক্রিয়া, আমরা সেটার দিকে যাচ্ছি না। আমরা দলগুলোকে চাপিয়ে দিচ্ছি যে আসন দেন। আসন দিলে আমরা ভাবতেছি নারী রাজনীতিবিদ তৈরি হবে। আসলে এভাবে তৈরি হবে না। আমাদের মেইনস্ট্রিম যে পলিটিক্স, আপনি যেমন আমরা বলেছিলাম যে রাজনৈতিক দলগুলোতে ৩০% নারী নেতৃত্ব থাকতে হবে। এইটা হচ্ছে প্রসেস, যে নারীরা পলিটিক্সে তাদের এজেন্সি বাড়বে, নারীরা কন্ট্রিবিউট করবে, পলিসি মেকিং এর কথা বলবে, পলিটিক্স করবে। এই পলিটিক্স করার প্রসেসের মধ্য দিয়ে কিন্তু নেতৃত্ব তৈরি হবে। কিন্তু নেতৃত্ব তৈরি না করে আমরা যদি আসন বাড়িয়ে ১০০ জায়গায় ৩০০ করে দেই, তখন বড় দলগুলোর জন্য সুবিধা হবে যে আমার ২ জন ক্যান্ডিডেট আছে, কম্পিট করতেছে, ওখানে গ্রুপিং হচ্ছে। একজনরে বলব তুমি এমপি হও, আরেকজনরে বলব তোমার বউকে এমপি বানাবো। সো ২ জনেই আ আ মিলেমিশে আ আ আ পার্টিসিপেট করো। এতে করে আসলে আসন বাড়ানোর মধ্য দিয়ে আমি মনে করি এটা জাস্ট
আমাদের রাষ্ট্রীয় সম্পদের অপচয়। আমি ৩০০ জন এমপিকে পালতেছি, এখন ৩৫০ জন হলো, এখন ৪০০ জন হবে, ৫০০ জন হবে। আমি রাষ্ট্রীয় সম্পদের অপচয় করব, কিন্তু আমার এন্ড গোল যেটা, সেই এন্ড গোলটা আসলে আমি বাস্তবায়ন করতে পারতেছি না। বরং জি। আমি যেটা বলছি এটাতে হচ্ছে যে দলগুলো নারীদের কাছে দায়বদ্ধ থাকবে, নারী বান্ধব পলিসি নিবে, যেটা আলটিমেটলি নারীদের পলিটিক্সে অংশগ্রহণ বাড়াবে। দলগুলো যদি নারী বান্ধব হয়, এখন জুমা হয়তো আরো ভালো বলতে পারবেন, ওনারা যেহেতু সরাসরি রাজনীতির মাঠে আছেন, যে বাংলাদেশের নারীদের জন্য পলিটিক্যাল পার্টিসিপেশনটা কত ডিফিকাল্ট। আমরা যদি সেগুলো অ্যাড্রেস না করি, রাজনৈতিক দলগুলো যদি সেই জায়গায় ঐক্যমত্যে না আসে, এই প্রবলেমগুলো আমরা সলভ না করি, তাহলে তো আমাদের পাইপলাইনে রাজনীতিবিদ আসবে না। আমাদের দরকার হচ্ছে দলগুলোকে নারী বান্ধব করা, দলগুলোকে টেকনিক্যালি ফোর্স করা যে তারা নারীর পক্ষে পলিসি নেবে। এটা হচ্ছে, যদি নারী ভোটের গুরুত্ব বাড়ে, যে নারীদের ভোট কোন দল পাচ্ছে কত বেশি, এটার উপর ভিত্তি করে দলগুলো আসন পাবে। এতে যেটা হবে যে নারী নারী বান্ধব পলিসি তারা নিতে থাকবে এবং নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য তারা কাজ করবে। আমি জানি না এটার সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা আছে কিনা এই ক্ষেত্রে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা তো মেইন স্ট্রিম। আমি জেনারেল সিটের ইলেকশনের ক্ষেত্রে নারী পুরুষ সবাই ভোট দিতে পারতেছে। আমরা শুধুমাত্র নারী সংরক্ষিত আসনের এমপিদের সিলেকশনের ক্ষেত্রে এই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, এবং নারী ভোট আলাদা করে কাউন্ট করাও পসিবল, যেহেতু আমাদের নারী বুথ এবং পুরুষ বুথ আলাদা থাকে ভোট কেন্দ্রগুলোতে। আমরা সহজে সেটা কালেক্ট করতে পারবো এবং আহ, এই এই সিলেকশন প্রসেসে যেতে পারবো। এইটা হচ্ছে প্রসেস, যে দলগুলো নারী বান্ধব পলিসি নিবে, নারীদের জন্য রাস্তাটা ক্লিয়ার করবে মেইন স্ট্রিম রাজনীতিতে। ধন্যবাদ। খুবই প্রাণবন্ত আলোচনা হলো, আমি এনজয় করেছি আমার সহ প্যানেলিস্টদের আলোচনা, খুব ভালো আলোচনা হয়েছে। আমি জাস্ট লাস্ট একটা পয়েন্ট বলতে চাই, যে আমি কেন কোটা বাড়ানোর পক্ষে না, বা শুধুমাত্র সংরক্ষিত আসনে নারীর সাথে কম্পিট করবে, এই প্রস্তাবনাটা আমার কাছে সমস্যাজনক মনে হয় এই জন্য, যে এখন যে নারীরা আছেন সংসদে বা ছিলেন অতীতে, তারা অনেকেই এটা বলেছেন যে আমাদেরকে খোটা দেয়া হয়, তোমরা তো কোটার নারী, তোমরা এত কথা বলো কেন। এই ধরনের একটা কথা আসছে কিন্তু আলোচনায়, নারী কমিশনের আলাপেও সে কথাটা আসছে, যে তোমরা তো কোটা নারী, তোমরা এত পলিসি মেকিং এ তোমাদের কথা বলা দরকার নাই। আমি যদি আবার সেই কোটা দিয়েই নারীদেরকে ইলেক্টেড করে নিয়ে আসি, সেম কথাটাই হবে, যে তোমরা তো কোটার মাধ্যমে ইলেকশন করছো, এবং নারীরা, তোমরা শুধু নারীদের সাথে নারীদের কম্পিট করেই এমপি হইতে পারছো, পুরুষের সাথে কম্পিট করতে দিলে কিন্তু তুমি পারবা না। এই এই কথাটা আবার থেকে যাবে। সেম জিনিসটা কিন্তু আমাদের লোকাল গভর্নমেন্টে যেমন আছে, যে নারীরা নারীদের সাথে কম্পিট করেই আসে, এই সেম ফাংশন কিন্তু ওখানেও আছে। আমাদের নারী ওই প্রতিনিধি, লোকাল গভর্নমেন্টের প্রতিনিধিরাও কিন্তু মানে এক্সপেক্টেড কন্ট্রিবিউশন রাখতে পারছে না এটার জন্য, যে আমি নারীকে আমি ধরেই নিচ্ছি যে নারী পুরুষের সাথে কম্পিট করলে পারবে না, নারী শুধুই নারীর সাথে কম্পিট করতে পারবে, এবং আমি তাকে আসন দিচ্ছি। এবং আমরা যখন এরকম ৩ আসনে একজন করে ইলেকশন করার জন্য সংরক্ষিত আসন করছি, এটা কোনো সানডে ক্লজ নাই, তার মানে এটা আনলিমিটেড চলতেই থাকবে। এইটা নারী পলিটিশিয়ানদের জন্য ক্ষতিকর। এবং এট দ্য সেম টাইম, আমি আগে যেটা বলছিলাম, যে নারী আসন বাড়ালে না, নারীকে সংরক্ষিত আসন দিয়ে অপরচুনিটি বাড়ালে যেটা হবে, দলগুলো তাদের মধ্যে যে কয়জন অ্যাক্টিভ নারী আছে সেখানে ঢুকিয়ে দিবে। সো নারীরা মেইন স্ট্রিম রাজনীতিতে আসলে আর আসবে না। নারী তখন চিন্তা করবে, আমার কম্পিট করতে হবে ওই সংরক্ষিত আসনে অন্য নারীর এগেনিস্টে, পুরুষের এগেনিস্টে যাওয়ার ঝামেলা আমি নিব না। ওই কম্পিটেন্সও তার তৈরি হবে না আমরা যদি তাকে একটা চোরাগুলির মধ্যে ঢুকিয়ে দিই। আমি মনে করি ওই চোরাগুলির মধ্যে ঢুকিয়ে না দিয়ে, আমাদের কারেন্ট নারী আসনগুলোর যে সমস্যা আছে, আমরা 50টা যে আসন আছে এটা এনাফ, এটাকেই কিভাবে সংশোধন করে সঠিক নারীদের রিপ্রেজেন্টেশন নিয়ে আসতে পারি, এবং ধীরে ধীরে নারীদেরকে মেন স্ট্রিমে নিয়ে যেতে পারি, নারীদের জন্য রাজনৈতিক অংশগ্রহণের পরিবেশ তৈরি করতে পারি উইদিন পার্টি, এবং পলিটিক্যাল পরিবেশ ইমপ্রুভমেন্টের মাধ্যমে, তাহলেই বরং আমরা এই সমস্যা থেকে উত্তরণ হতে পারবো। কিন্তু সমস্যাটার আমরা যে সলিউশন চিন্তা করতেছি, সেটা সলিউশন না হয়ে বরং নারীদের জন্য নারীদেরকে একটা চিপা গলির মধ্যে, চোরাগলির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, যারা মেন স্ট্রিমে আর কন্ট্রিবিউটই করতে পারবে না। এ ধরনের ক্রাইসিস হয়তো আমরা নতুন করে দেখতে পাবো।